নমস্কার, ডাকবাংলা.com-এর পাতায় দূরপাল্লার এই পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই। আপনারা যারা নিয়মিত ডাকবাংলার পাতায় দূরপাল্লা দেখেন তাদের আর বলবার দরকার নেই, কিন্তু যারা দেখেন না বা হয়তো নতুন আসছেন তাদের জন্য বলি, দূরপাল্লা এমন একটি বিভাগ যেখানে আমি দীর্ঘদিন ধরে আমার কাজের সূত্রে বা বেড়ানোর সূত্রে বা অন্য কোনো কারণে নানান জায়গায় ঘোরার অভিজ্ঞতা ভাগ করে নিই। বেশিরভাগ সময় তার সঙ্গে আমার তোলা বা আমাদের তোলা স্টিল ছবি থাকে। আবার কখনো কখনো স্মৃতি এত পুরনো কোনো অঞ্চলে ফিরে যেতে চায় যেখান থেকে সাক্ষ্য প্রমাণ বা দলিলের মতো করে স্টিল ফটো আনবার সুযোগ নেই, কিন্তু বেড়ানোর গল্পটা বলা হয় ঠিক। আজকে এমনই একটা বেড়ানোর গল্প বলবো যার সঙ্গে অনেক স্মৃতি খুব ঝলমলে হয়ে জড়িয়ে আছে, কিন্তু ছবিগুলো এত ঝাপসা হয়ে গেছে যে সকলের সঙ্গে আজকের দিনে আর ভাগ করে নেবার মতো নয়। সবার জীবনেই একটা করে প্রথম থাকে। প্রথম শহর দেখা, প্রথম ট্রামে চাপা, প্রথম নদী দেখা, প্রথম সমুদ্র দেখা, তেমনি প্রথম পাহাড় দেখাও থাকে। আমি সেই অর্থে অনেকখানি বড় হয়ে পাহাড় দেখেছি। বাবা আর মায়ের সঙ্গে যে দুবার ঘুরতে গেছি সেই দুবারই নদীতে এবং সমুদ্রে। ফলে পাহাড়ের কথা শুনেছি ঠিকই, কিন্তু পাহাড় দেখা হয়নি। কিভাবে দেখা হলো? উচ্চ মাধ্যমিক পাশ করে ভূগোল নিয়ে পড়বার ভারী বাসনা ছিল আমার। তো পেয়েও গেলাম সুযোগ। আশুতোষ কলেজের ভূগোল বিভাগ তখন দুর্দান্ত নাম করা, এখনও আছে নিশ্চয়ই, এবং সেখানে তাবড় সমস্ত অধ্যাপকরা ভূগোল পড়ান। আমরা এক ঝাঁক তরুণ ছেলে সেখানে ভর্তি হলাম। ছেলেই বলবো, কেননা সে সময় একটা অদ্ভুত নিয়ম ছিল যে যেগুলো ল্যাব ভিত্তিক বিষয়, যেখানে ল্যাবরেটরির ব্যাপার আছে, সেখানে মেয়েদের পড়বার জায়গা ছিল না। অন্তত খুবই অদ্ভুত এই নিয়ম, কেন জানতাম না, প্রশ্নও করিনি, হয়তো এই বয়সে এসে প্রশ্ন করার কথা মনে হচ্ছে। ফলে আমি যে স্কুলে একেবারে পড়তে পড়তে বড় হয়েছি বান্ধবীদের সঙ্গে, ক্লাস মানে নার্সারি থেকে 12 অবধি মেয়েদের সঙ্গে মারপিট করে, খুনসুটি করে, ভালোবেসে, বেঞ্চ ভাগ করে, টিফিন ভাগ করে বড় হয়েছি, সেই আমার পক্ষে একটুখানি অদ্ভুত লাগারই কথা যে একটা গোটা বিভাগ যেখানে কেবল ছেলে পড়ুয়ারা আছে, মেয়ে পড়ুয়ারা নেই। যাই হোক, সেইটা আমার গল্প নয়। গল্প হচ্ছে যে ভূগোল পড়বার যেমন একটা আন্তরিক ভালোবাসা ছিল যে পৃথিবীর অভ্যন্তরকে এবং বহিরঙ্গকে একটু অন্যভাবে, একটু গভীরে গিয়ে জানবার, তেমনি আরেকটা লোভ ছিল, সেটা হচ্ছে যে ভূগোল পড়লে আমি জানতাম যে কলেজ থেকে বা ইউনিভার্সিটি থেকে এক্সকারশনে নিয়ে যাওয়া হয়, অর্থাৎ এমন কোনো একটা জায়গা বেছে নেওয়া হয় যেখানকার কিছু ভৌগোলিক তাৎপর্য এবং বৈশিষ্ট্য আছে, সেগুলো একেবারে হাতে কলমে ছাত্রছাত্রীদের বুঝিয়ে দেওয়ার জন্য তাদের সেখানে নিয়ে যাওয়া হয়। সেই যাওয়ার কিছু খরচ বহন করেন কলেজ কর্তৃপক্ষ, কিছুটা বহন করতে হয় ছাত্রছাত্রীদের নিজেদের। তো আমাদের বেলায় আমি তো অপেক্ষা করে আছি। এই আমার মতো লাজুক ছেলেও এক বছরে বেশ একটা দল বানিয়ে নিয়েছে। আমাদের সামান্যই কয়েকজন 25-30 জন পড়ুয়া, তাদের মধ্যে মিলমিশি ছিল, ঝগড়াঝাটি ছিল না। এক একজন এক এক জায়গা থেকে আসতাম, কেউ একেবারে শহরের মাঝখান থেকে, কেউ প্রান্তিক কোনো গ্রাম থেকে, কিন্তু সকলেরই একটা নেশা ছিল, ভূগোল পড়া। তো আমাদের এক্সকারশনের জন্য ঠিক করা হলো উত্তরপ্রদেশ। তখনও উত্তরপ্রদেশই ছিল, উত্তরাখণ্ড হয়নি। ফলে যে যে জায়গায় আমরা যেতে পেরেছিলাম সেগুলো উত্তরপ্রদেশের অন্তর্গত ছিল। আমার মনে আছে যে পাহাড়ে যাব, এটা শুনে যেমন উত্তেজিত হয়ে উঠেছিলাম, কেননা কোনোদিন চোখের সামনে পাহাড়, বড় পাহাড় যাকে বলে, যাকে শৈল বলে, পর্বত বলে, শৃঙ্গ বলে, তাদের আমি দেখিনি। পাহাড় বলতে দেখেছি ছোট মাসি এবং মেসোমশাইয়ের বাড়িতে জামশেদপুর থেকে দলমা পাহাড়ের দৃশ্য, কিন্তু সে নেহাতি শিশু এই সমস্ত উত্তরপ্রদেশের বড় বড় পর্বত শৃঙ্গের সামনে বা হিমালয়ের সামনে। তো তার জন্য তো জুতো চাই।
শক্ত গ্রিপের জুতো নিতে হবে বলে দিলেন আমাদের অধ্যাপকেরা। মনে আছে ধর্মতলার ফুটপাত থেকে 50 টাকা দিয়ে এক জোড়া জুতো কিনেছিলাম। সেই জুতো পরতে খুব কষ্ট হয়েছিল, পায়ে ফোসকা পড়ে গিয়েছিল, কিন্তু কিছু করার নেই, কেননা তখন সেইটাই ছিল সামর্থ্য। একটা বড় ব্যাগ লাগবে কারণ প্রচুর সোয়েটার নিতে হবে, সবই হাতে বোনা সোয়েটার। তখনও সোয়েটার কেনা হতো না, বাড়িতে মা মাসি কাকিমা জেঠিমারা হাতে বুনে তৈরি করে দিতেন। সেই সমস্ত সোয়েটার, ধার করে নেওয়া জ্যাকেট, এইটা নিয়ে একটা বড় ব্যাগ আমার মনে আছে, সেটাও ধার করা। সে ব্যাগে পোড়া হলো। সে ব্যাগের ওজন এতই হলো যে হাওড়া স্টেশনে নেমে আমি নিজে আর টানতে পারছি না। তো আমার বন্ধু বান্ধবরা এতই সহৃদয়, তারা সেই যে হাওড়া থেকে আমার সুটকেসটার দায়িত্ব নিল, সেই দায়িত্ব আবার শেষ হলো হাওড়ায় এসে। আমরা হাওড়া থেকে দুন এক্সপ্রেসে করে হরিদ্বার গেছিলাম আমার মনে আছে, এবং দুন এক্সপ্রেস করেই হরিদ্বার থেকে আবার ফিরেছিলাম। আমি ছোট ছোট দু একটা জিনিস বলবো। হরিদ্বারে আমাদের থাকার যে ব্যবস্থা হয়েছিল, সেটা একটা ডরমেটরিতে। একসঙ্গে আমরা 30 জন ছেলে ছিলাম, এবং আমাদের পাশে দুটো ঘর ছিল। দুজন অধ্যাপক আমাদের সঙ্গে গেছিলেন। জেবি নামে যিনি বিখ্যাত ছিলেন, জয়ন্ত বিশ্বাস, চমৎকার দেখতে, তেমন গলার স্বর, তেমনই রসবোধ, তেমনই কড়া তিনি গেছিলেন। আর গেছিলেন ডিএম, তিনিও খুব কড়া মানুষ কিন্তু মজাদার লোক, দেবব্রত মারিক। এই দুজন অধ্যাপক আমাদের পাশের দুটো ঘরে আছেন। আমরা 30 জন একটা ঘরে গাদাগাদি করে রয়েছি, কিন্তু সে যে কি আনন্দ বলে বোঝানোর নয়। আর ঘরের পিছন দিকের দরজাটা খুললে একটা বিরাট চাতাল, সেই চাতালে দাঁড়ালে সামনে থেকে বয়ে যাচ্ছে নদী, হাত দিয়ে নদীর জল স্পর্শ করা যাচ্ছে। আর উপর দিকে তাকালে দেখা যাচ্ছে রোদ ঝলমল করা শৃঙ্গ। এরকম দৃশ্য আমি কোনোদিন দেখিনি। আমার দৌড় কলকাতা থেকে দীঘা অবধি ছিল। সেই দৃশ্য দেখে আমি যেমন স্তম্ভিত তেমন বিস্মিত। একটা ছোট্ট ক্যামেরা, যেটা বাবা মা এনে দিয়েছিলেন কোনো একটা গান বাজনার বিদেশ সফর থেকে, সেখানে একটাই ফিল্ম ভরে নিয়ে যেতে পেরেছিলাম। 35টা, খুব ভাগ্য থাকলে 37টা ছবি হবে তাতে। তাই খুব সাশ্রয় করে করে কিপ্টের মতো, কৃপণের মতো একটা একটা জায়গায় একটা একটা করেই ছবি তুলছিলাম। সেসব ছবি পরে যখন এই বছর 2-1 আগে দেখেছি, সব ছবি ঝাপসা হয়ে গেছে, নইলে সেসব ছবি ভাগ করে নেওয়া যেত। আমরা হরিদ্বার থেকে গেছিলাম লক্ষ্মণ ঝুলা, সেখান থেকে ঋষিকেশ। এক এক জায়গায় যাচ্ছি, পাহাড়ের রং বদলাচ্ছে, পাহাড়ের গায়ে সূর্যাস্তের রং বদলাচ্ছে, আর অবাক করে দিয়ে বদলে যাচ্ছে নদীর রং। কখনো পাশাপাশি চলেছে অলকানন্দা, কখনো পাশাপাশি চলেছে মন্দাকিনী। তাদের স্রোত যেমনই স্বচ্ছ, তেমনই খরস্রোতা, তেমনই তাদের রং পাল্টাতে পাল্টাতে যাচ্ছে। কই এমন রং তো কলকাতার গঙ্গার শরীরে দেখিনি। আমার কাছে সবটাই ছিল ভারী অবাক করা। একদম শেষে আমরা দুটো জায়গায় গেছিলাম আমার মনে আছে। একটা যোশীমঠ, দুরাত ছিলাম সেখানে, অপূর্ব একটা জায়গা। এখন হয়তো যোশীমঠ পাল্টে গেছে, কিন্তু তখন বেশ ছোটো মোটো একটা মফস্বল গ্রামের মতোই ছিল। খুব সাধারণ খাওয়া দাওয়া, সাধারণ থাকার ব্যবস্থা, কিন্তু ওই যে যা এতদিন পড়েছি, যা প্যালিওন্টোলজিতে পড়েছি, তা পাহাড়ের গায়ে হাত রেখে আমাদের অধ্যাপকরা আমাদের বুঝতে সাহায্য করছেন। আমার মনে হচ্ছে ভূগোল যেন স্পন্দন পাচ্ছে। পর্বতের গায়ে হাত রেখে, নুড়ি তুলে নিয়ে, নদীর তলা থেকে পাথর কুড়িয়ে আমরা বুঝতে পারছি যা এতদিন বইয়ের ছবিতে দেখেছি তা আমাদের সামনে রয়েছে। আমাদের শেষ স্টপেজ ছিল আওলি। এইখানে গিয়ে আমি খুব ভয় পেয়েছিলাম, কারণ আমি দেখেছিলাম যে একটা কল খোলা, সেখান থেকে জল মাটিতে পড়ছে, কিন্তু গোটাটাই বরফ হয়ে গেছে, এতটাই ঠান্ডা। আমার মনে আছে আওলিতে -1 টেম্পারেচার ছিল। সেই প্রথম আমার ঋণাত্মক তাপমাত্রায় পা রাখা। আমার মতো শীতে জবুথবু ছেলে 3 দিন আওলিতে থাকার মধ্যে আমি একদিনই বাইরে বেরিয়েছিলাম, বাকি 2 দিন বিছানার দুপাশে দুটো হিটার চালিয়ে আমি বসেছিলাম। ফলে আওলির বিশেষ কিছু আমার দেখা হয়নি। ফেরার পথেও দুন এক্সপ্রেসে আমরা খুব মজা করতে করতে এসেছিলাম। সেই সমস্ত বন্ধু বান্ধবদের সঙ্গে যোগাযোগ ছিন্ন হয়ে গেল যখন পরের বছর আমি এরকমই একটা ট্রেন ধরে এক সকালবেলা পরীক্ষা দিতে যাব বলে পড়াশুনো থেকে চিরতরে পালিয়ে গেলাম। কিন্তু স্মৃতি থেকে পালাতে পারলাম কি? পালাতে পারলাম না। এই কদিন আগে কোচবিহারে গেছিলাম বাংলা একাডেমির একটা কবিতা সম্মেলনের আয়োজনে। কয়েকজন দেখা করতে এসেছিলেন, তার মধ্যে একজনকে দেখে চেনা লাগলো।
সে এসে আমাকে জড়িয়ে ধরল। আমি টের পেলাম সেই বহু বছর আগের উত্তাপ। শেষ তার সঙ্গে দেখা 97 সালে আশুতোষ কলেজে। তার নাম নজরুল। সে এখন কোচবিহারে একটি কলেজে ভূগোলের দায়িত্বে আছে। স্মৃতিটা এইভাবেই বারবার জিতে যায়।